নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, ওয়ালটেয়ার। একদিন ভাদ্রের অপরাহ্নে ওয়ালটেয়ারে যাইব বলিয়া মাদ্রাজ মেলে আরোহণ করিলাম। হাওড়া হইতে খড়গপুর পর্যন্ত প্রায় সমস্ত রেলপথের দুই পাশের ভূমি জলপ্লাবিত হইয়াছিল। এক কোমর জলে নামিয়া দরিদ্র রমণীরা জলজ শাক সংগ্রহ করিতেছিল। চারিদিকে জলের মধ্যে একটু উচ্চ ভূমির ওপর দুই চারিটি করিয়া বৃক্ষাবৃত কুটির দেখা যাইতেছিল। জলপ্লাবিত দেশ এবং বর্ষাস্ফীত নদ নদী দেখিতে দেখিতে চলিলাম। বর্ষার জলে রূপনারায়ণ রুদ্র মনোহর রূপ ধারণ করিয়াছিলেন। খড়গপুরের পর বৃষ্টি পাইলাম। তখন সন্ধ্যা হইয়াছে। রীতিমতো দুর্যোগের মধ্য দিয়া ট্রেন চলিতে লাগিল নিবিড় অন্ধকারে। মধ্যে মধ্যে অন্ধকার বিদীর্ণ করিয়া সৌদামিনী কখনো সম্মুখে, কখনো পশ্চাতে, কখনো নিকটে, কখনো দূরে খেলা করিতে লাগিলেন। অন্ধকার অপেক্ষা সে বিদ্যুতের আলোক যেন আরও ভয়ানক মনে হইতেছিল। অধিক রাত্রে ঘুমাইয়া পড়িলাম। গাড়ি যখন বহরমপুর অর্থাৎ গঞ্জামে পৌঁছিল, রাত্রি তখন প্রায় প্রভাত হইয়াছে। বহরমপুরের পর আর বড় নদী নাই। এখান হইতে যত দক্ষিণে যাওয়া যায়, ট্রেন হইতে প্রায় অবিচ্ছিন্ন পর্বতশ্রেণী দেখিতে পাওয়া যায়। এই পর্বতশ্রেণী এবং সদ্য বর্ষণপুষ্ট স্রোতস্বিনীগুলি পথটি বড় রমণীয় করিয়াছিল। কখনো সূর্যালোকে প্রকৃতি হাসিয়া উঠিতেছিলেন, আবার কখনো অরণ্য ও পর্বতের ওপর শুভ্র আবরণ টানিয়া দিয়া বৃষ্টি নামিয়া আসিতেছিল। বেলা 1টার সময় ট্রেন ওয়ালটেয়ার স্টেশনে আসিয়া দাঁড়াইল। ওয়ালটেয়ার বিশাখাপট্টনম জেলার অন্তর্গত। বিশাখাপট্টনম জেলার আকার ভারতবর্ষের সকল জেলার অপেক্ষা বৃহত্তম। মাদ্রাজ প্রদেশের মধ্যে এই জেলার লোক সংখ্যাও সর্বাপেক্ষা বেশি। জেলার প্রধান নগরের নাম বিশাখাপট্টনম, সংক্ষেপে ভাইজ্যাক বলা হয়। বিশাখাপট্টনম শব্দটি বিশাখপত্তন শব্দের অপভ্রংশ। বিশাখপত্তন শব্দের অর্থ কার্তিকের মন্দির। শোনা যায় এখানে সমুদ্র তীরে একটি প্রাচীন কার্তিকের মন্দির ছিল। এখন তাহা সমুদ্রগর্ভে অন্তর্হিত হইয়াছে। এই বিশাখাপট্টনম বা ভাইজ্যাক নগরের শহরতলির নাম ওয়ালটেয়ার। বিশাখাপট্টনম এবং ওয়ালটেয়ার উভয় স্থানই সমুদ্র তীরে অবস্থিত। বিশাখাপট্টনম নিম্নভূমির ওপর, ওয়ালটেয়ার উচ্চ পার্বত্য ভূমির ওপর। উচ্চভূমির ওপর বলিয়া এবং বিরল বসতি বলিয়া ওয়ালটেয়ারের স্বাস্থ্য ভালো। এই জন্য ইংরাজেরা ওয়ালটেয়ারে বাস করেন। ভাইজ্যাকে দেশি লোকেরা থাকেন। ফিরিঙ্গিও ভাইজ্যাকে থাকেন। ভাইজ্যাকে একটি পান্থশালা আছে, তাহার নাম টার্নার্স চৌল্ট্রি। 2-4 দিন থাকিবার পক্ষে এই স্থানটি সুবিধাজনক। সমুদ্র তীরে পিরোজ ম্যানশন নামক বাড়িতে ঘর ভাড়া পাওয়া যায়, তবে সেখানে ফিরিঙ্গির প্রাদুর্ভাব বেশি। ওয়ালটেয়ারে ইংরাজদের থাকিবার একাধিক হোটেল আছে, বাড়ি ভাড়াও পাওয়া যায়। তবে পুরীর ন্যায় এখানেও প্রায় সব বাড়িতেই যক্ষা রোগী ছিল বলিয়া কিছু বিপজ্জনক। ওয়ালটেয়ারের নিকটে সমুদ্র তীর প্রায় পূর্ব পশ্চিমভাবে বিস্তৃত। পূর্বাংশে ওয়ালটেয়ার, পশ্চিমাংশে ভাইজ্যাক। ভাইজ্যাকের পশ্চিমে একটি ক্ষুদ্র নদীর মোহনা আছে। তাহার অপর পারে একটি পাহাড় সমুদ্রের মধ্যে প্রসারিত হইয়াছে। সমুদ্রের জল হইতে পাহাড়টি উঠিয়াছে। পাহাড়টি ডলফিনস নোজ নামে পরিচিত। জানি না ডলফিন নামক মৎস্যের নাসিকার সহিত ইহার সাদৃশ্য কী রূপ। ভাইজ্যাকের শেষ প্রান্ত হইতে ওয়ালটেয়ার পর্যন্ত সমুদ্র তীরে
একটা সুদীর্ঘ রাজপথ আছে। পথের ধারে মাঝে মাঝে বসিবার স্থান আছে। এইরূপ একটি বসিবার বাঁধানো জায়গার নাম স্ক্যান্ডাল পয়েন্ট। লাল পথ, দুই পাশে নারিকেল গাছের সারি, পশ্চাতে নগর, সম্মুখে সমুদ্রের দিগন্ত বিস্তৃত নীল জলরাশি। সমুদ্র তীর হইতে একটি রাস্তা ওয়াল্টেয়ারের উচ্চভূমি আরোহণ করিয়াছে। এই রাস্তা দিয়া কিছু দূর উঠিলে সমুদ্র বেশ সুন্দর দেখায়। সম্মুখে কিছু দূরে সমুদ্রের জলরাশি একখণ্ড সুবৃহৎ নীল কাচের ন্যায় দেখায়। দূর হইতে তরঙ্গগুলি ছোট দেখায়। তীরের নিকটে যেখানে তরঙ্গ ভাঙিয়া পড়িতেছে সেখানে সারি সারি শুভ নির্মাল্যের ন্যায় বোধ হয়। সমুদ্রের ভীম গর্জন এখানে শুনিতে পাওয়া যায় না। অনুচ্চ মর্মরধ্বনি সমুদ্রের বাতাসে ভাসিয়া আসে। পশ্চাতে চাহিলে নিকটে ও দূরে পর্বত শ্রেণী, পাহাড়ের ওপর বাড়ি ও গাছ দেখিতে পাওয়া যায়। চারিদিকে ভূমি উচ্চ নিচ, কোথাও সুবৃহৎ প্রস্তরখণ্ড, কোথাও গভীর খাদ, উজ্জ্বল রক্তবর্ণ পর্বতগাত্রের ওপর অসংখ্য স্রোতের চিহ্ন। ভাইজাকে সমুদ্র তীরে একটি প্রাসাদতুল্য গৃহে টাউন হল বা ক্লাব আছে। এখানকার হাসপাতালটি খুব বড়। একটি মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং স্কুলও আছে। ভাইজাকের পশ্চিম দিকে নগরের কিয়দংশকে ফোর্ট বলে। এখানে ডাকঘর, কাস্টম হাউস, লাইট হাউস প্রভৃতি আছে। নগরের পশ্চিম প্রান্তে নদীর ধারে কয়েকটি ক্ষুদ্র পাহাড় আছে। এক পার্শ্বে ডলফিনস নোজ, অপর পার্শ্বে এই পাহাড়গুলি, মধ্যে নদী। একটি পাহাড়, তার নাম রস হিল, তাহার ওপর গির্জা। একটি পাহাড়ের ওপর একটি মসজিদ, অপর পাহাড়টির ওপর একটি হিন্দু মন্দির। তিনটি পাহাড়ের ওপর তিন ধর্মের তিনটি দেবালয় আছে। ওয়াল্টেয়ারের নিকটে যে সকল দ্রষ্টব্য স্থান আছে তাহাদের মধ্যে সিংহাচলের মন্দির সর্বাপেক্ষা প্রসিদ্ধ। মন্দিরে নৃসিংহদেবের মূর্তি আছে বলিয়া পাহাড়ের নাম সিংহাচল। প্রচলিত কথায় ইহাকে সীমাচল বলে। ওয়াল্টেয়ার হইতে সিংহাচল প্রায় 5 ক্রোশ। সিংহাচলে যাইব বলিয়া আমরা দুইটি বান্ডি ঠিক করিয়াছিলাম। বান্ডি একরকম গরুর গাড়ি। গাড়িটি আমাদের ঘোড়ার গাড়ির ন্যায়, তবে কিছু ছোট। অপর প্রভেদ এই যে ঘোড়ার গাড়ির দুই পাশে দরজা থাকে, কিন্তু বান্ডির মাত্র পশ্চাৎভাগে একটি দরজা থাকে। গরুতে টানে, কিন্তু গরু প্রায় দৌড়িয়া যায় বলিয়া বান্ডি দ্রুত গতিতেই চলে। 5 ক্রোশ পথ চলিতে 2 ঘন্টা লাগে। ভোর 4টার সময় বান্ডি আনিতে বলিয়াছিলাম। গাড়ি ঠিক সময়েই আসিয়াছিল। গারোয়ানদের ডাকাডাকিতে ঘুম ভাঙিল। উঠিয়া দেখিলাম চন্দ্রকিরণে বিশাল সমুদ্র বক্ষ এবং তীরস্থ বৃক্ষরাজি উদ্ভাসিত হইয়া রহিয়াছে। পরিষ্কার আকাশে অসংখ্য নক্ষত্র উজ্জ্বলভাবে দীপ্তি পাইতেছে। পূর্ব গগনে সূর্যের অরুণচ্ছটা তখনও প্রকাশ পায় নাই। যাইবার আয়োজন করিতে 1 ঘন্টা কাটিয়া গেল। আমরা যখন গাড়িতে উঠিলাম তখন ভোরের আলো বেশ ফুটিয়া উঠিয়াছে। আকাশে নক্ষত্রমালা ম্লান হইয়া গিয়াছে এবং একটি বৃহৎ অর্ণবপোত নক্ষত্রের ন্যায় 3টি আলো জ্বালিয়া দূর সমুদ্রে ধীরে ধীরে অগ্রসর হইতেছে। রাস্তায় 2-4টি করিয়া লোক চলাচল আরম্ভ হইয়াছিল। কদাচিৎ 2-1টি গাড়িও চলিতেছিল। নগরের উঁচু নিচু রাস্তা দিয়া আমরা চলিলাম। ক্রমে শহর ছাড়াইয়া স্টেশনের নিকট রেল লাইন পার হইলাম। পথের ডান দিকে পাহাড়, পর্বতের নিম্নদেশে ঘন বিন্যস্ত বৃক্ষরাজির মধ্যে একটি শুভ্র দেবালয় দেখা যাইতেছিল। শুনিলাম উহা মাধধারা। পর্বতগাত্র গুল্ম সমাচ্ছন্ন। মধ্যে মধ্যে জঙ্গল পরিষ্কার করিয়া চাষ করা হইয়াছে। ক্ষেত্রের সীমাগুলি পর্বতগাত্রে পরিষ্কারভাবে দেখা যাইতেছে। আমাদের পথটি পাহাড় ঘুরিয়া তাহার অপর পার্শ্বে উপস্থিত হইল। দূর হইতে 2টি পাহাড়ের সন্ধিস্থলে একটি ক্ষীণ রেখা দেখা যাইতেছিল। উহাই
সীমাচলে উঠিবার সোপান। একটু পরেই আমরা সীমাচল গ্রামে উপস্থিত হইলাম। গ্রামটি ক্ষুদ্র হইলেও পরিষ্কার। পাঠশালাতে বসিয়া শিশুগণ পাঠ অভ্যাস করিতেছে। গ্রামে একটি ডাকঘর এবং দাতব্য চিকিৎসালয় দেখিলাম। জলের কল আছে। সীমাচলের পাহাড়ের হনুমন্ত বঙ্ক নামক নদী হইতে নলে করিয়া ভাইজাগ পর্যন্ত জল আসে। এই জন্য ক্ষুদ্র গ্রামেও জলের কল বসানো সহজ হইয়াছে। রাস্তার দুই ধারে শ্রেণীবদ্ধ ঘর, সেখানে মন্দিরের কর্মচারী এবং পুরোহিত প্রভৃতি থাকেন। গৃহশ্রেণী এবং রাজপথের মধ্যে পরিচ্ছন্ন ভূমি, তাহাতে দুই চারিটি ফল ও ফুলের গাছ আছে। তেলেগু রমণীগণ গৃহকর্মে নিরত ছিল, কেউ বা প্রয়োজনবশত গৃহ হইতে গৃহান্তরে যাইতেছিল। গাড়ি হইতে নামিয়া দেখিলাম সম্মুখে বিস্তৃত প্রস্তরবদ্ধ সোপান শ্রেণী পাহাড়ের ওপর উঠিয়া গিয়াছে। পথের দুই ধারে বহু সংখ্যক ভিখারি জীর্ণ মলিন বস্ত্র পাতিয়া বসিয়া আছে। দুইটি স্ত্রীলোকের মাথায় জিনিসপত্র তুলিয়া আমরা সোপানে আরোহণ করিতে আরম্ভ করিলাম। প্রথমেই সোপানের ওপর একটি বৃহৎ তোরণ। এই তোরণের নিকটে এবং সোপানের ধারে অন্যান্য স্থানে বহু সংখ্যক দেবদেবীর মূর্তি দেখিতে পাইলাম। সোপানের ধারে প্রস্তরবদ্ধ পয় প্রণালী। অনেক যাত্রী পর্বতে আরোহণ করিতেছিল। পথের দুই ধারে ঘন জঙ্গল, তাহার মধ্যে বিবিধ বন্য কুসুম প্রস্ফুটিত হইয়াছিল। তরুলতার অন্তরালে বিহগকুল বিচিত্র কলরব করিতেছিল। একটি নির্ঝরের মর্মধ্বনি পর্বতগাত্র মুখরিত করিতেছিল। সোপানবলির ধারে বৈদ্যুতিক তার এবং আলোকমালা দেখিতে পাইলাম। উৎসবের সময় এই সকল আলোক জ্বালিয়া দেওয়া হয়। নির্ঝরিণীর জলপ্রপাত হইতে বিদ্যুৎ উৎপাদন করিবার যন্ত্র স্থাপিত হইয়াছে। আমরা ধীরে ধীরে সোপানে আরোহণ করিতেছিলাম। মধ্যে মধ্যে ক্লান্তি বিনোদনের জন্য সোপান পার্শ্বে উপবেশন করিতেছিলাম। শীতল পর্বত সমীরণ সেবন করিয়া নির্ঝরের মর্মরধ্বনি ও উচ্ছ্বাসিত বিয়োগ কাকলি শ্রবণ করিয়া কুসুমিত তরুলতাচ্ছন্ন পর্বতগাত্র দেখিয়া শীঘ্রই ক্লান্তি দূর হইতেছিল। পাহাড়ের কিয়দংশ ধসিয়া গিয়াছে, তাহার সহিত প্রস্তরবদ্ধ সোপানও ভাঙিয়া গিয়াছে। পাশ দিয়া একটি নূতন পথ নির্মিত হইয়াছে। আমরা সেই পথ দিয়া চলিলাম। কিছুক্ষণ পরে আর একটি তোরণের নিকট উপস্থিত হইলাম। তাহার নাম হনুমান তোরণ। তোরণের পার্শ্ব দিয়া বাড়ির রাশি প্রচণ্ড বেগে উপর হইতে পড়িতেছে। ইহাকে আকাশগঙ্গা বলে। এক্ষণে বর্ষাতে নির্ঝরের জল বাড়িয়া সোপানাবলী প্লাবিত করিয়া বহিয়া গিয়াছে। জলপ্লাবিত শৈবাল সমাচ্ছন্ন সোপানাবলী অতি সন্তর্পণে অতিক্রম করিলাম। ক্রমে পর্বতের শিরোভাগে অপেক্ষাকৃত সমতল অংশে উপস্থিত হইলাম। মধ্যে মধ্যে দু একটি ক্ষুদ্র মন্দির দেখা যাইতেছিল। সীমাচল পাহাড়ে উঠিবার সোপানের সংখ্যা সহস্রাধিক। অবশেষে সোপানবলী শেষ হইল। পর্বতপৃষ্ঠে বহু সংখ্যক ক্ষুদ্র গৃহ দৃষ্ট হইল। গৃহগুলির মধ্য দিয়া দুইটি পাথরে বাঁধানো পথ। একটি পথ প্রধান মন্দির অভিমুখে চলিয়াছে। পথের দুই পাশে সারি সারি দোকান। অপর পথটি গঙ্গাধারা নামক নির্ঝর এবং তাহার পার্শ্ববর্তী সীতারামের মন্দির পর্যন্ত গিয়াছে। আমরা প্রথমে একটি ছত্রে গেলাম। ছত্রটি পাথরের তৈয়ারি। চারিধারে সারি সারি ঘর, মাঝে বিস্তৃত প্রাঙ্গণ। আমরা একটি ঘরে জিনিসপত্র রাখিয়া গঙ্গাধারায় স্নান করিতে গেলাম। গঙ্গাধারা মন্দির হইতে 5-7 মিনিটের পথ। এখানে পাথরে বাঁধানো স্নান করিবার স্থান আছে। জলরাশি উপর হইতে 2-3 হাত নিচে পড়িতেছে। জল খুব জোরে পড়িতেছে। জলের নিচে বসিলে বেশ একটু আঘাত লাগে। পাশে আরও 2-1টি জলধারা আছে। একটি প্রস্তর নির্মিত শিবলিঙ্গের ওপর অনবরত জল পড়িতেছে। স্ত্রীলোকেরা ফুলের মালা বিক্রয় করিতেছে। তীর্থের ব্রাহ্মণেরা পয়সা চাহিতেছে। পাশে রাম সীতার মন্দির। আমরা যখন গিয়াছিলাম তখন মন্দিরের দ্বার বন্ধ ছিল।
গঙ্গা ধারায় স্নান করিয়া আমরা প্রধান মন্দিরে চলিলাম। মন্দিরের সম্মুখে পথের দুই ধারে অনেক ছোট ছোট দোকান, তাহাতে তিলকের মাটি, সিন্দুর, পিতলের ছোট ছোট ঘণ্টা ও করতাল, কাঠের খেলনা, গালার চুড়ি প্রভৃতি বিক্রয় হয়। এখানে চন্দন কাঠ বিক্রয় হইতেছে দেখিলাম। চন্দন কাঠ এখানে সস্তা। পথ হইতে অনেকগুলি সিঁড়ি উঠিয়া ফটক পার হইয়া মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করিলাম। প্রাঙ্গণ হইতে আরও কয়েকটি সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয়। মন্দিরটি বিজিয়ানা গ্রামের রাজার সম্পত্তি। রাজকর্মচারীগণ মন্দিরের তত্ত্বাবধান করেন। মন্দিরে প্রবেশ করিবার পথে একজন কর্মচারী থাকে। সে প্রত্যেক যাত্রীর নিকট হইতে 4 পয়সা লইয়া একটি টিকিট দেয়। মন্দিরটি 2 ভাগে বিভক্ত। একটি প্রধান মন্দির, তাহাতে বিগ্রহ থাকেন। অপরটি মুখমণ্ডপ, প্রধান মন্দিরের সম্মুখে অবস্থিত। মুখমণ্ডপের ছাদ সারি সারি প্রস্তরস্তম্ভের ওপর স্থাপিত। স্তম্ভগুলি বিচিত্র শিল্পকার্য দ্বারা সমলঙ্কৃত। মন্দিরটি অন্ধকার, এজন্য দিনের বেলাতেও বিদ্যুতের আলো জ্বালা হয়। মুখমণ্ডপের এক পার্শ্বে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে বিষ্ণু, লক্ষ্মী প্রভৃতি পিত্তল মূর্তি রহিয়াছে। মুখমণ্ডপটি অতিক্রম করিয়া আমরা প্রধান মন্দিরে প্রবেশ করিলাম। এখানে নরসিংহদেবের বিগ্রহ স্থাপিত। এখানে আসিয়া যখন শুনিলাম যে নরসিংহদেবের মূর্তি দেখিতে পাইব না, তখন বড়ই দুঃখিত হইলাম। মূর্তিটি প্রত্যহ চন্দন দিয়া সম্পূর্ণভাবে আবৃত করিয়া রাখা হয়। তখন ইহা চন্দনময় একটি বৃহৎ শিবলিঙ্গের ন্যায় দেখায়। বৎসরে একদিন মাত্র যাত্রীগণ নরসিংহদেবের দর্শন পায়, অক্ষয় তৃতীয়ার দিন। এখানে ধূপদীপ এবং নারিকেল, কুষ্মাণ্ডু প্রভৃতি ফল নিবেদন করিয়া পূজা দেওয়া হয়। পূজারী চরণামৃত খাইতে দেন, কর্পূরের দীপশিখা স্পর্শ করিতে দেন এবং মাথায় দেবতার পিত্তলময় পাদুকা ছোঁয়াইয়া দেন। পূজান্তে বিগ্রহ প্রদক্ষিণ করিয়া আমরা মূল মন্দিরের বাহিরে আসিলাম। এক স্থানে প্রসাদ বিক্রয় হইতেছে দেখিলাম। 2-3 প্রকারের অন্নময় প্রসাদ পাওয়া যায়। কোনোটি খিচুড়ির ন্যায়, কোনোটি তেঁতুল, সরিষা প্রভৃতি দিয়া প্রস্তুত। ঝাল এবং টকের প্রাধান্য কিছু বেশি। পদ্মপত্রে উত্তপ্ত প্রসাদ পরিষ্কারভাবে বিতরণ করা হয়। মন্দিরের দেওয়ালে বাহিরের দিকে বহু সংখ্যক প্রস্তর মূর্তি উৎকীর্ণ রহিয়াছে। মূর্তিগুলি সুগঠিত, আকারে অপেক্ষাকৃত ছোট। কতকগুলি মূর্তি মুসলমানগণ নষ্ট করিয়াছে। ভিজিয়ানা গ্রামের রানীর আদেশে কতকগুলি মূর্তি চুন দিয়া আবৃত করা হইয়াছে। শোনা যায় যে মূর্তিগুলি অশ্লীল বলিয়া রানী এইরূপ আদেশ দেন। প্রাঙ্গণের উত্তর দিকে নাট্যমণ্ডপ। ইহা 96টি স্তম্ভের ওপর স্থাপিত। 6 সারি স্তম্ভ আছে, প্রতি সারিতে 16টি করিয়া স্তম্ভ। এখানে নরসিংহদেবের স্বর্ণমণ্ডিত সিংহাসন, লক্ষ্মীদেবীর রৌপ্য সিংহাসন এবং বৃহতাকার কাঠের হাণ্ডি, ঘোড়া, রথ, হাঁস, গরুর প্রভৃতি বহু বর্ণে চিত্রিত বিবিধ মূর্তি দেখিলাম। বৎসরে একদিন নরসিংহদেব শোভাযাত্রা করিয়া পাহাড় হইতে নামিয়া নদীতে স্নান করিতে যান। সেদিন এই সকল মূর্তি বাহির করা হয়। এই ঘরে 3টি সুললিত মূর্তি দেখাইয়া প্রহরী বলিল, ইহারা রম্ভা, মেনকা এবং উর্বশীর মূর্তি। প্রাঙ্গণের এক কোণে এক প্রস্তর নির্মিত রথ দেখিলাম। রথের চাকা এবং ঘোড়াগুলি দেখিতে বেশ সুন্দর। আকারে এবং শিল্পচাতুর্যে কোণার্কের বিখ্যাত প্রস্তর নির্মিত রথের সহিত তুলনীয় না হইলেও ইহা অনেকটা সেই ধরনের নির্মিত হইয়াছে। প্রাঙ্গণে 2-3টি ক্ষুদ্র মন্দিরও আছে। সীমাচল পাহাড়ের উচ্চতা 800 ফিট। পাহাড়ের উত্তর দিকে প্রায় শিখরের নিকটেই মন্দির। মন্দিরের চারিদিক উচ্চভূমি বেষ্টিত। ভিজিয়ানা গ্রামের রাজবংশ 200 বৎসরের ওপর এই মন্দিরের স্বত্বাধিকারী। বাৎসরিক 30,000 টাকা আয়ের ভূসম্পত্তি তাহারা মন্দিরকে দান করিয়াছেন। স্থল পুরাণে নাকি উল্লেখ আছে যে হিরণ্যকশিপু প্রহ্লাদকে সমুদ্রে ফেলিয়া তাহার ওপর সিংহাচল পাহাড় চাপাইয়া দিয়াছিলেন।
বিষ্ণু নরসিংহ রূপ ধারণ করিয়া পাহাড়টি সরাইয়া দেন। তখন প্রহ্লাদ বাহির হইয়া আসেন। প্রহ্লাদই নাকি মন্দিরটি নির্মাণ করিয়াছিলেন। কিন্তু পাঞ্জাবে প্রবাদ আছে যে হিরণ্যকশিপুর রাজধানী ছিল মুলতানে। এখনও মুলতানকে প্রহ্লাদ নগরী বলে। ইহা হইল পৌরাণিক কথা। ঐতিহাসিক এখনও ঠিক করিতে পারেন নাই মন্দিরটি ঠিক কোন সময় নির্মিত হইয়াছিল। একটি শিলালিপির তারিখ 1098 খ্রিস্টাব্দ। তখনই ইহা একটি বিখ্যাত স্থান ছিল। অপর একটি শিলালিপিতে উল্লেখ আছে যে রাজা তৃতীয় গঙ্কের রানী মূর্তিটি সুবর্ণাবৃত করিয়াছিলেন। ওই রাজার সময় 1134 থেকে 1156 খ্রিস্টাব্দ। তৃতীয় একটি শিলালিপিতে উল্লেখ আছে গঙ্গা বংশীয় রাজা প্রথম নরসিংহ 1267 খ্রিস্টাব্দ প্রধান মন্দির, মুখমণ্ডপ এবং নাট্যমণ্ডপ নির্মাণ করিয়াছিলেন। মন্দিরের নানা স্থানে বহু সংখ্যক শিলালিপি আছে। অনন্য 125টি শিলালিপির পাঠ উদ্ধার করা হইয়াছে। এই সকল শিলালিপি হইতে জেলার ইতিহাস সংগ্রহ হইতে পারে। বিশাখাপট্টনম প্রাচীন কলিঙ্গ রাজ্যের অন্তর্গত ছিল। পঞ্চদশ শতাব্দীতে ইহা কটকের গজপতি রাজগণের শাসনাধীন হইয়াছিল। 1555 খ্রিস্টাব্দে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব গজপতি প্রতাপ রুদ্রকে পরাস্ত করিয়া তাহার রাজ্যের বিবিধ স্থান অধিকার করিয়াছিলেন। সিংহাচলের শিলালিপিতে তাহার বিজয় কাহিনী লিখিত আছে। কৃষ্ণদেব এবং তাহার রানী 991 মুক্তার একটি হার এবং বিবিধ অলঙ্কার বিগ্রহকে উপহার দিয়াছিলেন। শ্রী চৈতন্যদেবের দাক্ষিণাত্য ভ্রমণ কাহিনীতে সিংহাচলের উল্লেখ পাওয়া যায়। তাহা অনেকটা এই সময়েই হইবে, কারণ গজপতি প্রতাপরুদ্র মহাপ্রভুর সমসাময়িক। শ্রী চৈতন্য চরিতামৃতে নিম্নলিখিত বর্ণনা পাওয়া যায়। পূর্বরীতে প্রভু আগে গমন করিলা, জিওর নৃসিংহ ক্ষেত্রে কতদিনে গেলা। নৃসিংহে দেখিয়া কইল দণ্ডবৎ প্রণতি, প্রেমাবেশে কইল বহু নৃত্য গীত স্তুতি। নৃসিংহ জয়, নৃসিংহ জয়, জয় নৃসিংহ। প্রহ্লাদের জয়, পদ্মমুখ পদ্মভৃঙ্গ। এই মতো নানা শ্লোক পরিস্তুতি কইল। নৃসিংহ সেবকমালা প্রসাদ আনি দিল। পূর্ববৎ কোন বিপ্র কইল নিমন্ত্রণ, সেই রাত্রি তাহারহি করিলা গমন। ওয়ালটেয়ারের নিকটে সিংহাচল ব্যতীত আরও কয়েকটি দেখিবার স্থান আছে। একটির নাম ভ্যালি গার্ডেন। নগরের পশ্চিম প্রান্তে যে নদী আছে তাহা পার হইয়া ভ্যালি গার্ডেনে যাইতে হয়। নদী পার হইবার জন্য খেয়া নৌকা আছে, ভাড়া প্রতি লোকের 5 পয়সা। নগরের পশ্চিম প্রান্তের এই নদীর নাম ব্যাক ওয়াটার। ভ্যালি গার্ডেনের 3 দিকে পাহাড়। একদিকে ব্যাকওয়াটারের জল একটি ঝর্ণা পাহাড় হইতে আসিয়া বাগানের মধ্য দিয়া প্রবাহিত হইয়া ব্যাকওয়াটারের সহিত মিলিত হইয়াছে। বাগানে সারি সারি নারিকেল গাছ আছে, বিবিধ ফল ফুলের গাছও আছে এবং 2টি সুন্দর বাড়ি আছে। 1923 সালের বিখ্যাত সাইক্লোনে বাগানের অর্ধেক গাছ পড়িয়া গিয়াছে। বাগানটি যে রাজার সম্পত্তি তিনি পূর্বেই মারা গিয়াছিলেন। ঝটিকার যাহা নষ্ট হইয়াছিল তাহার আর সংস্কার হয় নাই। তথাপি প্রাকৃতিক সৌন্দর্যে বাগানটি এখনও অতি মনোরম রহিয়াছে। বাগান বাড়িতে কেউ থাকে না। দেয়ালে অনেকে নাম লিখিয়া রাখিয়াছে। অনেকে এখানে আসিয়া বনভোজন করিয়াছিল, সে কথা লিখিয়া রাখিয়া গিয়াছে। একদিন ডলফিনস নোজ পাহাড়ে উঠিয়াছিলাম। পাহাড়ে উঠিবার পাথর বাঁধানো পথ আছে। পূর্বে বলিয়াছি পাহাড়টি ঠিক সমুদ্র হইতে উঠিয়াছে। পাহাড়ে উঠিতে উঠিতে পথ হইতে সমুদ্রের শোভা অতি সুন্দর দেখায়। তীরের নিকটে সমুদ্রের ঢেউগুলি ভাঙিয়া যাইতেছে, কিন্তু তীর হইতে কিছু দূরে ঢেউগুলি আর ভাঙিয়া যায় না। সেখানে ঈষৎ নীলাভ জলরাশি সারি সারি দীর্ঘ সরল তরঙ্গে আন্দোলিত হইতে থাকে। তরঙ্গগুলি আকারে অতি বৃহৎ। পাহাড়ের ওপর হইতে চারিদিকের দৃশ্য অতি সুন্দর। একদিকে যতদূর দেখা যায় পর্বতমালা। সমুদ্র ও পর্বত বেষ্টিত সংকীর্ণ ভূমিখণ্ডের ওপর নগরের ঘন সন্নিবিষ্ট গৃহগুলি,
লাইট হাউস, সারি সারি তরঙ্গগুলির তটভূমি অভিমুখে অবিরাম গতি, এবং তটভূমির নিকটে আসিয়া সশব্দে ফেন রাশিতে পরিণতি, সব মিলিয়া একটি পরিবর্তনশীল দৃশ্যের ন্যায় প্রতীত হইল। নগরের একদিকে যেমন ডলফিনস নোজ, অপরদিকে কিছু দূরে দুইটি পাহাড় সমুদ্র হইতে উত্থিত হইয়াছে দেখা গেল। সম্প্রতি 2 দিন খুব বৃষ্টি হইয়াছিল, তাহাতে নগরের নিকটবর্তী ভূমি জলপ্লাবিত হইয়া গিয়াছিল। সেই জলরাশিকে 2 ভাগে ভাগ করিয়া রেলওয়ে লাইন এবং তাহার নিকটবর্তী তারের স্তম্ভগুলি দেখা যায়। তাহার মধ্যে সিংহাচল পাহাড়টি সবচেয়ে বড়। ডলফিনস নোজ পাহাড়ের ওপর দেখিবার বিশেষ কিছু নাই। কয়েকটি ভারী ভাঙা দেওয়াল এবং পরিত্যক্ত কূপ দেখিতে পাইলাম। অন্য লোকালয় নাই। ছোট ছোট তরুলতা পাহাড়টিকে আবৃত করিয়া রাখিয়াছে। এখানে একটি নূতন জিনিস দেখিলাম, সজীব শঙ্খ। কাকড়ার ন্যায় এক প্রকার মাংসল জীব শাকের মধ্যে থাকে। শাকটি জীবের পশ্চাৎ ভাগে থাকে। জীবটি যখন চলে তখন মনে হয় যেন শাকটি পিঠে বহন করিয়া চলিতেছে। একটু শব্দ শুনিতে পাইলে তৎক্ষণাৎ জীবটি সংকুচিত হইয়া আবরণের মধ্যে প্রবেশ করে। তখন ক্ষুদ্র শাকগুলি সাদা পাথরের মতো দেখায়। সন্ধ্যার ছায়া পাহাড়ের ওপর নামিয়া আসিতেছিল। শাকগুলি বোধ হয় পর্বত গাত্রস্থ স্ব গৃহাভিমুখে অগ্রসর হইতেছিল। তাহাদের পক্ষে পাহাড়টি বিশাল জগৎ। এতগুলি শাক দেখিয়া আমরা পাহাড়টির নাম শঙ্খ পাহাড় রাখিলাম। আমরা যখন পাহাড় হইতে নামিলাম তখন আকাশে কৃষ্ণ মেঘপুঞ্জ সঞ্চিত হইয়া উঠিতেছিল। ডাকাডাকির পর ওপার হইতে খেয়া নৌকা আসিল। আসন্ন ছটিকার আভাস পাইয়া ব্যাকওয়াটারের কৃষ্ণ বাড়িরাশি আনন্দে নৃত্য করিতে লাগিল। নৌকা খুব দুলিতে লাগিল। আমরা শঙ্কিত হৃদয়ে নৌকায় উঠিয়াই ব্যাকওয়াটার অতিক্রম করিয়া ফিরিয়া আসিলাম। ওয়ালটেয়ারের নিকটে সীতামধারা নামক একটি স্থান আছে। প্রবাদ এখানে সীতা স্নান করিয়াছিলেন। পর্বতের পাদদেশে একটি মনোরম উদ্যান আছে। উদ্যানের পার্শ্বে একটি গৃহ। গৃহের সম্মুখে মালতী ফুলের ঝাড়, চারিদিকে বিবিধ ফল ফুলের গাছ। নির্ঝরের জল একটি ক্ষুদ্র প্রণালীর মধ্য দিয়া প্রবাহিত হইয়া উদ্যানের বৃক্ষাবলিতে জল সেচন করিতেছিল। শুনিলাম সীতামধারার তীর্থে যাইতে হইলে পাহাড়ের ওপর 1 মাইল পথ উঠিতে হইবে। বেলা অধিক হইয়াছিল, সঙ্গে ছেলেমেয়েরা ছিল। তাহারা ক্লান্ত হইয়া পড়িয়াছিল। এজন্য আমরা ফিরিয়া আসিলাম। সীতামধারা দেখা হইল না। আমরা শরৎকালে ওয়ালটেয়ারে গিয়াছিলাম। সে সময় এখানে মধ্যে মধ্যে বৃষ্টি হইত। 2-3 দিন পরিষ্কার থাকে, রোদ হয়, সমুদ্রের হাওয়া জোরে বহিতে থাকে। তারপর পশ্চিমের পাহাড় হইতে নিবিড় কৃষ্ণমেঘ নামিয়া আসে এবং প্রচণ্ড বর্ষণ আরম্ভ হয়। বৃষ্টির পর তীরভূমি হইতে কর্দমাক্ত জল সমুদ্রের ওপর নামিয়া আসে। তখন নীল এবং লাল জলে মিশিয়া বেশ দেখায়। 2-3 দিন অনবরত বৃষ্টির পর বর্ষণের সময় সমুদ্রকে অতি ভয়ঙ্কর রূপ ধারণ করিতে দেখিয়াছিলাম, যেন রক্তের সমুদ্র। কোনো কোনো দিন বৃষ্টি থামিয়া গেলে সমুদ্র নূতন রূপ ধারণ করিতেন। একদিন মনে আছে, দুপুরে খুব বৃষ্টি হইয়াছিল। বৈকালে বৃষ্টির বিরাম পাইয়া গাড়ি করিয়া সমুদ্র তীরে বেড়াইতে গিয়াছিলাম। আকাশ তখনও মেঘাচ্ছন্ন ছিল। সমুদ্রের নীল রং আর দেখা যায় না। তাহার পরিবর্তে একটা গাঢ় ধূসর রং সমুদ্রকে আরও ভয়ানক, আরও রহস্যময় করিয়া তুলিয়াছিল। ক্রমে সূর্যদেব অস্তন্মুখ হইলেন। মেঘাচ্ছন্ন দিবসের অল্প আলোক আরও ক্ষীণ হইয়া আসিল। 2-4টি জেলে ডিঙ্গি এমন দুর্দিনেও বাহির হইয়াছিল। তাহারা ফিরিয়া আসিতেছে দেখা গেল। কি সুন্দর সে দৃশ্য! যেন জীব ইহলোক হইতে পরলোক যাত্রা করিয়াছে। অনন্ত অজানা রহস্যময় পথ। কোনো সঙ্গী নাই। পরপারে কখন পৌঁছিবে, কেমন সে দেশ, কিছুই জানা নাই।